স্বামীর দ্বিতীয় বইয়ের সাথে তার ওই বাসর ঘরে বসে আছে চৈতি। ব্যাপারটা কেমন রোমাঞ্চকর লাগছে না? কারণ এই সদ্য বিবাহিত মেয়েটি জানেই না চৈতি তার সদ্য বিয়ে করা স্বামীর প্রথম পক্ষ। অবশ্য বাড়ির কেউই জানে না সেটা। জানে একমাত্র তার প্রাণপ্রিয় স্বামী, যে গত রাতেই তার সান্নিধ্য উপভোগ করে আজ দ্বিতীয় বিবাহ সেরে এসেছে। কত বড় অভিনেতা সে! নয়তো সে কেন বুঝতেও পারল না তার স্বামী মনের ভেতর কি ভাবনা পুষে রেখেছে। বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় চৈতের অনেক দায়িত্ব। তাই বাড়ির বড় ছেলের সদ্য বিবাহিত বউকে তার বাসর ঘর অবধি রেখে আসার দায়িত্ব তারই। নিজ কাজ সেরে সে যেই না চলে যেতে নিবে, মেয়েটি পিছু ডেকে বলে, আপু একটু সাথে বসবেন? আমার খুব ভয় লাগছে। এতই ভয় লাগলে বিয়ে করতে গেলে কেন? কি ভেবেছ তুমি? তোমার এমন কথা শুনে আমি গলে গিয়ে তোমার সাথে বসে থাকবো? দুঃখিত, আমার অনেক কাজ আছে। বসে থেকে তোমার স্বামীর জন্য অপেক্ষা করো। মেয়েটার বয়স কম মনে হচ্ছে, তাতে তারই বা কি? তার সতীন সে। এত ভালো ব্যবহার করা তার দ্বারা সম্ভব না। এক মুহূর্ত অপেক্ষা না করে বেরিয়ে আসার মুহূর্তে দরজার মুখে তার স্বামীর সাথে দেখা হয়ে যায়। উহু, তার নয়, তাদের স্বামী, যে কিনা তার প্রথম স্ত্রীর সাথে ভুলে কি সুন্দর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আজ বাসর সারবেন। দরজার সম্মুখে দাঁড়ানো সাব্য শিকদার যেন সেখানেই থমকে যায়। চোখ তুলে একবার চৈতির দিকে তাকিয়ে আলগোছে রুমে ঢুকে দরজা আটকে দেয়। হা হা, কি অপরূপ দৃশ্য! দেখলেও চোখ জুড়িয়ে যায়। কথাটা মাসখানেক আগে হলে সে নিজেই বলতো, যদি না সেই দিন কাব্য আহমেদ তার জীবনের সাথে জুড়ে যেত। সেই একটা দিন তার পুরো জীবনটাকেই এলোমেলো করে দিয়েছিল। কাব্য আহমেদ সম্পর্কে চৈতির চাচাতো ভাই। আগে চাচাতো ভাই হলেও পরে চাচাতো স্বামী হয়ে গিয়েছিলেন। আজ সেই সম্পর্কের কি নাম দিবে চৈতি? দোতলা থেকে নামতেই সামনে চাচি রেহনুমার মুখোমুখি হয় চৈতি। চাচি তাকে দেখে উৎসাহ নিয়ে বলে, হেরে চৈতি, মেয়েটার সাথে কথা হলো তোর? কিছু জানতে পারলি? মেয়েটার বাড়ি বা পরিবার সম্পর্কে কিছু বললো? জানি না আমি। তোমার ইচ্ছে হলে তুমি জেনে নাও গিয়ে। আমাকে জিজ্ঞাসা করবে না। পাশ থেকে উষা বেগম বলে ওঠেন, চৈতি, এটা কোন ধরনের ব্যবহার চাচির সাথে? খারাপ কি বলেছেন আপা? শুধু তো তোকে প্রশ্ন করলো। আমাকে প্রশ্ন করে কী লাভ? যে বিয়ে করেছে তাকে জিজ্ঞাসা করো গিয়ে। আমি তো সব জেনে বসে নেই, আর জানারও ইচ্ছে নেই আমার। কথা বলেই আর সেখানে দাঁড়ানোর রুচি হলো না। সোজা নিজের রুমে চলে আসে সে। অথচ নিজের রুমটাও এখন নিজের কাছে নরকের মতো লাগছে। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে কাব্য ভাইয়ের স্মৃতিসমূহ। অতিষ্ঠ হয়ে রুম থেকে বেরোতেই এক অদৃশ্য শক্তি চৈতিকে কাব্য ভাইয়ের রুমের দিকে টেনে নেয়। নির্লজ্জের মতো কান পাতে সে দরজার ওপাশের কথা শোনার জন্য। হায়, এ কি ভাগ্য তার! ভেতর থেকে মেয়ে কণ্ঠের কিছু অস্পষ্ট আত্মচিৎকার তার শিরদাঁড়া বেয়ে শীতল বাতাস নিয়ে যায়। আর কিছু শোনার কোনো ইচ্ছে নেই। তাই তো আলগোছে এই রাতের বেলায় বেরিয়ে পরে একাকী নিজেকে সামলে নেওয়ার প্রচেষ্টায়। গভীর রাত। রাত, খালি রাস্তায় সারি সারি কিছু স্ট্রিট লাইটের আলো ব্যতীত কোনো কাকপক্ষীরও দেখা মিলছে না। বাড়ির সামনে কিছুটা দূরে একটা শিশু পার্ক আছে। প্রায়শই বিকেলে এখানটায় এসে চৈতি বসে থাকে। বিকেলে শিশুরা এসে যখন এখানে খেলাধুলা করে, সেসব দেখতে ভীষণ ভালো লাগে তার। ছোট থেকে সে একাকী বড় হয়েছে। নিজের কোনো ভাই বোন নেই তার। অন্যদিকে কাব্য ভাইয়ের নাকি একটা ছোট বোন আছে। তবে বড় হওয়ার পর থেকে তাকে আর দেখেনি চৈতি। অনেক বছর হলো চাচা চাচির সেপারেশনে। আইনি ডিভোর্স হয়নি তাদের। কিছু একটা নিয়ে মনোমালিন্যের জের ধরে দুজন আলাদা বসবাস করছে। কাব্য ভাই ছিল মায়ের নেওটা। অন্যদিকে দিদি আপু ছিল বাবার প্রিয়। ফলে আলাদা হওয়ার সময় দিদি আপুকে তার বাবা সাথে নিয়ে চলে যায়। এখন কোথায় আছে তারা তা জানা নেই। হয়তো দেশেই কোথায় আছে, নয়তো দেশের বাইরেও চলে যেতে পারে। লাস্ট দিদি আপুর সাথে তার কথা হয়েছে অনেক বছর আগে। এখন হয়তো হুট করে দেখলে চিনবেও না। তবে খুব মনে পড়ে তাকে। ছোটবেলায় অনেক আদর করতো তাকে। আজ আপুর সাথে থাকলে হয়তো তাকে সামলে নিত। ভাইয়ের করা এই অন্যায়ের প্রতিবাদ করত। ভাবতে ভাবতে কখন যে তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে সেটা টেরও পায়নি। চোখের পানি গড়িয়ে হাতের পৃষ্ঠে পড়তে সে হুঁশ ফিরে পায়।
দ্রুত চোখের পানি মুছে নেয়। এখন তো আর কান্না করার সময় নয়, সমাধান খুঁজতে হবে। নিজেকে শক্ত রেখে নিজেকে বাঁচানোর উপায় খুঁজতে হবে। সম্পর্কের বীজটা মাটিতে পোতা অবস্থাতেই শেষ করে ফেলতে হবে। একে আর বেড়ে উঠতে দেওয়া ঠিক হবে না। চৈতি পার্কের একটা বেঞ্চে বসে থেকে আকাশের দিকে তাকায়। আকাশ কেমন অন্ধকার হয়ে এসেছে, সম্ভবত বৃষ্টি পড়বে। ভেজা বাতাস ধীরে ধীরে চারপাশটাকে ঘিরে ফেলেছে। স্ট্রিট লাইটের হলুদ আলোয় পার্কটার নির্জনতা আরও বেশি বিষণ্ণ লাগছে। দূরে কোথাও মেঘ গর্জে উঠতেই চৈতি চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলল। জীবনটা ঠিক কখন এমন হয়ে গেল? কোন মুহূর্তে সে নিজের অজান্তে অন্য কারো গল্পের তৃতীয় চরিত্র হয়ে গেল? হাসি পেল তার, তিক্ত বিদ্রূপে ভরা হাসি। যে মানুষটা গত রাতেও তাকে নিজের বুকের ভেতর জড়িয়ে ধরে বলেছিল, তোকে ছাড়া আমি অসম্পূর্ণ চৈতি, সেই মানুষটাই আজ আরেকটা মেয়ের ঘরে স্বামী সেজে বসে আছে। কাব্য আহমেদ নামটা ভাবতেই বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। হঠাৎ টুপ করে এক ফোঁটা পানি তার হাতে পড়ল। চৈতি ভেবেছিল বৃষ্টি শুরু হয়েছে, কিন্তু না, সেটা নিজের চোখের পানি। ধ্যাৎ, কাঁদবি না চৈতি, একদম কান্না করবি না। দাঁতে দাঁত চেপে ফিসফিস করে উঠল সে। নিজেকে সামলে নিতে গিয়েও গলা কেঁপে উঠল। কারণ যতই শক্ত হওয়ার অভিনয় করুক, সত্যিটা এড়ানো যায় না। সে এখনও কাব্যকে ভালোবাসে, ভীষণভাবে ভালোবাসে। আর সেই কারণেই এই প্রতারণাটা তাকে ভেতর থেকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। হালকা বাতাসে তার চুলগুলো মুখের উপর এসে পড়তে সে অন্যমনস্কভাবে সরিয়ে দিল। ঠিক তখনই ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়তে শুরু করে। চৈতি আকাশের দিকে মুখ করে চোখ বন্ধ করে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো তাকে পরম যত্নে ছুঁয়ে দিচ্ছে। এক এক করে বৃষ্টির ফোঁটাগুলো তার চোখ, নাক, ঠোঁট ছুঁয়ে গলা বেয়ে শরীরে মিশে যাচ্ছে। চৈতির চোখ বন্ধ করে বসে থাকে, যেন বৃষ্টির ফোঁটায় তার ভেতর জমে থাকা আগুন ধীরে ধীরে শান্ত হচ্ছে। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো ভারী একটা পুরুষ কণ্ঠ। রাত দুপুরে একা বসে থাকার অভ্যাসটা এখনও গেল না দেখছি। ওঠ চৈতি, বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগবে তোর। চৈতির পুরো শরীর কেঁপে উঠল। এই কণ্ঠ সে হাজার মানুষের মাঝেও চিনবে। ধীরে ধীরে পেছন ফিরতেই স্ট্রিট লাইটের আধো আলোয় কাব্যকে দেখা গেল। সাদা পাঞ্জাবির হাতা কোটানো, চুলগুলো এলোমেলো, চোখে ক্লান্তি, অথচ সেই ক্লান্ত চোখেও অদ্ভুত এক তিক্ততা। চৈতির বুকের ভেতরটা হঠাৎ ধক করে উঠলেও মুখ শক্ত রাখল সে। ঠান্ডা গলায় বলল, তোমার তো এখন অন্য কোথাও থাকার কথা, এখানে কেন এসেছো? কাব্য কয়েক সেকেন্ড তার দিকে তাকিয়ে রইল। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে ব্রেঞ্চের সামনে দাঁড়ালো। তোকে নিতে এসেছি। আমাকে? চৈতিক খিলখিলিয়ে হেসে উঠল। কেন? নতুন বউ আবার রুম থেকে বের করে দিল না তো? তোমার নতুন বউ ভয় পাচ্ছে, বলল আমায়। বাচ্চা মেয়েকে বিয়ে করলেও যাও, গিয়ে তাকে সামলাও। চৈতির এমন গাছাড়া ভাবে হেয়ালি কথা কাব্যর সহ্য হলো না। কাব্যের চোয়াল শক্ত হয়ে উঠল। গম্ভীর স্বরে বলে উঠল, মুখ সামলে কথা বল চৈতি। কেন? সত্যি কথা গায়ে লাগছে কি ভেবেছ? তুমি বলবে আর আমি চুপ হয়ে যাব? এবার সে উঠে দাঁড়ালো। একটা মেয়ের জীবন নষ্ট করে আরেকটা মেয়েকে বিয়ে করেছ তুমি। তোমার লজ্জা করে না? তোমায় তো আমি একজন সৎ আদর্শবান পুরুষ মনে করেছিলাম। এত নির্লজ্জ হলে হবে কবে থেকে? কাব্য কিছু বলল না, শুধু গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সেই চাহনি আরও বেশি অসহ্য লাগলো চৈতির। চুপ করে আছো কেন? উত্তর দাও, কেন করেছো এসব? আমি কি কম ছিলাম তোমার জন্য? শেষ কথাটাই তার গলা ভেঙে গেল। মুহূর্তেই কাব্যের চোখ দুটো বদলে গেল। কিন্তু সেই চোখ জোড়া দেখে চৈতি আজ কিছুই অনুভব করতে পারল না। কেমন যেন নিষ্প্রাণ এক চোখ জোড়া। তাতে অপরাধবোধের কোনো ছায়ায় স্পষ্ট নয়। কাব্য স্বাভাবিক কণ্ঠে বলে ওঠে, বাড়ি চল চৈতি। যাব না, জেদ করিস না। তুই ভিজে গেছিস, দেখতে বাজে লাগছে। চৈতি হেসে ওঠে, কেমন অদ্ভুত উড়ে হেসে বলে, এখন তো আমায় বাজেই লাগবে। নতুন পেয়েছ যে, এখন তো আমাকে ভালো লাগবেই না। কাব্য ভাই। চৈতি চুপ, একদম চুপ। এই মুখে আমার নাম উচ্চারণ করবে না। এমন বাজে চরিত্রের কারো মুখে আমি নিজের নামটাও শুনতে চাই না। শুনতে হবে না। বাড়ি চল, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কাব্য তার হাত ধরতে আসলে চৈতি একটা ঝাড়ি মেরে নিজের হাত সরিয়ে নেয়। সাবধান, আমাকে ছোঁয়ার মতো ভুল করবে না।
এমনি যে কলঙ্ক গায়ে মাখিয়েছ তার বেশি আর সহ্য হবে না। গায়ে জ্বালা ধরে যাচ্ছে আমার। আমার ছোঁয়ার তোর গায়ে জ্বালা হচ্ছে এখন? হ্যাঁ। হা হা, কী যে বলছো না। তোমার চেহারাটা দেখলে তো আমার অসহ্য লাগছে। তোমার সাবধান করে দিচ্ছি আমি, ভুলেও আমার উপর অধিকার ফলাতে আসবে না। কাব্য এবার ধীরে ধীরে তার খুব কাছে এসে দাঁড়ালো, এতটাই কাছে যে চৈতি তার শরীরের পরিচিত গন্ধটা পর্যন্ত অনুভব করতে পারছে। বুকের ভেতরটা হঠাৎ এলোমেলো হয়ে উঠল তার। কাব্য নিচু স্বরে বলে উঠল, অধিকার হারাইনি আমি চৈতি, তুই এখনও আমার স্ত্রী। চৈতির চোখ জ্বলে উঠল। স্ত্রী? কোন স্ত্রী? লুকিয়ে রাখা স্ত্রী, নাকি বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা স্ত্রী? কাব্য এবার চুপ। এই নীরবতাই যেন সবচেয়ে বড় স্বীকারোক্তি। চৈতি হাসে, তারপর হঠাৎই বলে ওঠে, বাই দ্য ওয়ে, কালকে ডিভোর্সের কাগজ পাঠাবো। ভালো ছেলের মতো সাইন করে দিবে। একদম বাড়াবাড়ি করার চেষ্টা করবে না, এর ফল কিন্তু ভালো হবে না। চৈতি রওনা করে নিজ গন্তব্যে। তার ভেজা জামা চুইয়ে চুইয়ে পানি পড়ছে। শীতে মেয়েটা কুঁকড়ে যাচ্ছে, তবুও সেটা প্রকাশ করতে নারাজ সে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ব্ল্যাক ক্যাটটির ইঞ্জিন সচল হয়। এতক্ষণ যেন গাড়িটি চৈতির চলে যাওয়ার অপেক্ষাতেই ছিল। চৈতি চলে যেতেই গাড়িটি উল্টো এগিয়ে আসে। রাস্তা দিয়ে আনমনে হেঁটে চলা কাব্যর কেন দিকেই খেয়াল নেই। মনের ভেতর কিছু নেই, সে গভীর চিন্তায় ব্যস্ত। একবারও খেয়াল করল না অন্ধকারের বুক চিরে একটা গাড়ি সজোরে তার দিকে ধেয়ে আসছে। গাড়িটির হেডলাইট অফ থাকায় তা কাব্যর খেয়ালেও আসেনি। কাব্যর যতক্ষণে খেয়ালে আসে ততক্ষণে সে ছিটকে রাস্তার অপর পাশে গিয়ে পড়ে। এসব খেয়াল না করে গাড়ির মালিক দ্বিধাহীনভাবে তার গন্তব্যে এগিয়ে চলে। স্টিয়ারিং এ দক্ষভাবে হাত চালানো ব্যক্তিটির মুখে একুটিল হাসি ফুটে উঠল, যেন তার কার্য সম্পাদন করে সে বড্ড পরিতৃপ্তি পাচ্ছে। আদ্রিয়ান তালুকদার শিকদার ইন্ডাস্ট্রির অন্যতম শেয়ার হোল্ডার মাত্রই তার কাজ সেরে সে বেরিয়েছে নিজের হোটেল রুমের উদ্দেশ্যে। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে সে রাস্তা দিয়ে এগিয়ে চলে। মধ্যরাত, রাস্তায় গাড়ির পরিমাণ খুব কম। মাঝে মাঝে কয়েকটা গাড়ির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। খালি রাস্তা বেয়ে আদ্রিয়ান বেশ খুশি হয়। মুহূর্তেই গাড়ির স্পিড বাড়িয়ে সে এগিয়ে চলে। তার এই খুশি বাড়াতে তার ফোনে একটা কল আসে। এক হাতে স্টিয়ারিং চালিয়ে অপর হাতে ফোন রিসিভ করতে অপর পাশ থেকে তাকে একটা খবর জানানো হয়। খবরটা পেতেই আদ্রিয়ানের মুখের হাসি বিস্তৃত হয়। মুচকি হাসি একসময় জোরালো হাসিতে পরিণত হয়। গাড়ির প্যাসেঞ্জার সিটে থাকা একটা বিয়ারের বোতল সে হাতে তুলে নেয়। ক্যাপ খুলে বোতলে মুখ লাগিয়ে একটা বড় চুমুক নেয়। চুমুক দিয়ে মাথা নামাতে মাথার চুলগুলো এলোমেলো হয়ে যায়। এলোমেলো চুলে হাত বুলিয়ে সে হিসিয়ে বলে ওঠে, ইট ওয়াজ এ লং ডিস্টেন্স, ফাইনালি আই ক্যান মেক ইউ মাই কুইন। সে অট্টহাসিতে মেতে ওঠে। শুনশান রাস্তায় তার হাসি খুব ভয়ানক শোনায়। হৃদয় জুড়ে দহন। সূচনা পর্ব। মারিয়া নুরা।